মিথ্যা আমি বলছি না, আমি সত্য উদ্ঘাটন করে দিচ্ছি। এখন ওনার সম্পদ বাড়ছে 48 গুণ, উনি সম্পদ কেমনে বাড়লো এই হিসাব দিচ্ছেন না, বলতেছেন আমি মিথ্যা বলি। উনি তো বলবেন যে ভাই আমার সম্পদ যেগুলো এগুলো আমি শ্বশুর বাড়ি থেকে আনছি। আরে ভাই তোমারে বলা হয়েছে তুমি 2 নম্বরই করছো, আগে প্রমাণ দাও যে তুমি 2 নম্বরই করো না। মাননীয় স্পিকার, আমি তো শুনতাম আওয়ামী লীগ গরিবের সরকার, জনসাধারণের সরকার, ছোটবেলা থেকেই শুনে এসেছি। মাননীয় স্পিকার, এখন দেখি আওয়ামী লীগ ব্যাংকারদের সরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যায়। স্পিকার, calm down, you'll have your turn if you understand. মাননীয় স্পিকার, আমি তো শুনতাম আওয়ামী লীগ গরিবের সরকার, জনসাধারণের সরকার। মাননীয় স্পিকার, এখন দেখি আওয়ামী লীগ ব্যাংকারদের সরকার। কই বাবা, গণতন্ত্র এই সংবিধানে না, গণতন্ত্র হলো মাইন্ডসেটে, চিন্তা চেতনায় গণতন্ত্র থাকতে হবে, তাহলে এই দেশে গণতন্ত্র আসবে। আমি আর বেশি সময় নিব না, একটা কথা বলি, পলিটিক্সে দেয়ার ইজ আ সিম্পল লাইন, দ্যাট ইজ দ্য স্ট্রেট লাইন। আপনি জনগণের জন্য কাজ করবেন, জনগণকে আপনাকে ভোট দিবে। আপনি এর বাইরে যা চিন্তা করবেন সেটাই কনস্পিরেসি, যত উপরে উঠাবেন পতন ততই খারাপ হবে। এই যে রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংক, মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলছে আমার এমপি মন্ত্রীদের টাকা পয়সা জমা দিতে হবে, কে কত টাকার মালিক, তথ্য অধিকার, এটা সেটা, কিন্তু আমরা পাইনি। বাট আমি কষ্ট করে ইলেকশনের হলফনামা থেকে বের করে নিয়ে আসছি। ফার্মার্স ব্যাংক, আমাদের অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট, আচ্ছা নাম বললাম না, ফার্মার্স ব্যাংক করতে মানুষ থেকে আপনাকে জানাই 400 কোটি টাকা লাগে, 4-এর পর 9টা শূন্য, এবং একটা ডাইরেক্টরের 35 কোটি টাকা। ফার্মার্স ব্যাংক যিনি করলেন, ইলেকশনের হলফনামায় 39 লক্ষ টাকার মালিক। মেঘনা ব্যাংকে করলেন, কি বাটি মিলে 27 লাখ টাকার মালিক। ফেডারেল ব্যাংক যিনি করলেন, কোটি বাটি মিলিয়ে 1 কোটি 1.5 কোটি টাকার মালিক। দুর্নীতি নাকি আমরা করি? ইয়া খোদা, আমার কথা কি, দুর্নীতি অনেকেই করে, লুকায়া টুকায়া করে, কিন্তু এইটা কি দুর্নীতি? খুল্লা দুর্নীতি। আপনাকে কিছু ডিজিটাল দুর্নীতির স্যাম্পল দিতে চাই। আমার কাছে এখানে 8টা কোম্পানির নাম আছে যারা 1800 কোটি টাকা উঠিয়েছে। এখানে আরো 26টা কোম্পানির নাম আছে যারা 1900 কোটি টাকা উঠিয়েছে। এখানে আরো আছে যারা 2000 কোটি টাকা উঠিয়েছে। মাননীয় স্পিকার, সংসদ বা আমাদের গভর্নমেন্ট থেকে, সরকার থেকে বলা হলো, রেগুলেটর লাগানো হলো, এটা লাগানো হলো, অনেক কিছুই দেখেছি আমরা। পরে আবার সিসিটিভি ক্যামেরাও লাগানো হলো। এই টিভি ক্যামেরাগুলি যদি এই কালপিটদের বাড়ির সামনে লাগানো হতো, তাহলে দেখা যেত এই টাকাগুলি কোথায় গিয়েছে। মাননীয় স্পিকার, একটা ইনভেস্টিগেশন কমিটি করা হলো, সেটা রিপোর্ট দেওয়া হলো। অর্থমন্ত্রী সুন্দর করে বললেন, দিস আর মাফিয়া, উই ক্যানট স্পিক, হোয়াট আ ডিসগ্রেস ফর দ্য কান্ট্রি। যা আমাদের অর্থমন্ত্রী বলে যে দিস আর মাফিয়া। কয়েকদিন আগে পেপারে দেখলাম আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কি নাম, ডক্টর আতিশ, তাকে ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তাকে তো ধ্বংসাত্মক অ্যাওয়ার্ড দেওয়া উচিত শেয়ার মার্কেট ধ্বংস করার জন্য। যখন তিনি দেখলেন যে 40% to 30% ইনভেস্টমেন্ট ব্যাংক করে ফেলেছে, তিনি যে বুঝালেন, আগে থেকে অর্থমন্ত্রী যিনি অন রিপিটেড ফ্যাশন আগেও বলেছে আমি শেয়ার মার্কেট বুঝি না, তাদেরকে নিয়ে শুধুমাত্র ওয়ার্ল্ড ব্যাংক আর IMF কে খুশি করার জন্য, চাকরির শেষে ভবিষ্যতে অন্য চাকরি পাওয়ার জন্য কি বলা হলো, ব্যাংক মাস্ট উইথড্র দ্য মানি। মাননীয় স্পিকার, 200 কিলোমিটার স্পিডের একটা গাড়ি যদি আপনি হঠাৎ ব্রেক করেন, তাহলে কি হবে? যাত্রীরা নিহত হবে। এই বাংলাদেশের ব্যাংকের কিছু ব্যবসায়িক শকুনরা এই শেয়ার মার্কেট থেকে টাকাটা নিয়ে আরম্ভ করলো, আমার শেয়ার মার্কেটটা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, বাংলাদেশের মিডল ক্লাস ফ্যামিলি ধ্বংস হয়ে গেল। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিলেন, এই দরবেশকে আবার সেই সিটে বসালেন। তবে সুরঞ্জিত গুপ্ত সাহেব বলেছিলেন, কি জানি, ভূত, শস্যের মধ্যে ভূত থাকা। দরবেশও কিছু করতে পারলো না, বিভিন্ন ব্যাংকের সাথে কথা বললেন, বললো নাকি কিছু টাকা দিবে। কোন প্রাইভেট ব্যাংকের মালিক একটা টাকাও দিল না এই শেয়ার মার্কেটে। অনেক ব্যাংকের মালিকরা তারা ডাইরেক্ট ব্রোকারেজ হাউসে এই টাকাটা নিয়ে গিয়েছে। এটা বাংলাদেশের সবচেয়ে বড় কারাপশন, এই ইতিহাস হয়ে থাকবে। আমি একটা কথা বলতে চাই, সরকারের উচিত
কোন আইন পাশ করে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে এই শেয়ার মার্কেটের কালপিটদের বিচার করা, অথবা এমন কোন আইন করা যাতে আগামীতে শেয়ার মার্কেটে কেউ কোনো ধরনের এই ধরনের ফাঁস না করতে পারে। 1 কোটি লোক রাস্তা এফেক্টেড। বাংলাদেশের মানুষের কাছে এই হাতে গোনা কয়টা টাকাই তো তাদের সোশ্যাল ইম্প্যাক্ট, তাদের সোশ্যাল রেসপেক্ট। যাদেরকে আপনি দেখেন মাননীয় স্পিকার রাস্তায় দাঁড়িয়ে শেয়ার মার্কেটের জন্য চিল্লাচিল্লি করছে, তারা কিন্তু সর্বস্ব হারিয়েছে। আরো অনেক লোক আছে, আরো অনেক মা বোনেরা আছে, আরো অনেক মিশনে আমার আর্মি অফিসাররা আছে, আরো অনেক পুলিশের কর্মচারী আছে, সরকারি কর্মচারী আছে, যারা রাস্তায় লজ্জায় বের হতে পারে না। বানানোর কাম আমি কি কম পাইছি জীবনে মাল কামানোর সুযোগ? মিথ্যা আমি বলছি না, আমি সত্য উদ্ঘাটন করে দিচ্ছি। এখন উনার সম্পদ বাড়ছে 48 গুণ। উনি সম্পদ কেমনে বাড়লো এই হিসাব দিচ্ছেন না, বলতেছেন আমি মিথ্যা। তো বলবেন যে ভাই আমার সম্পদ যেগুলো এগুলো আমি শ্বশুর বাড়ি থেকে আনছি। আরে ভাই তোমারে বলা হয়েছে তুমি 2 নম্বরই করছো, আগে প্রমাণ দাও যে তুমি 2 নম্বরই করো নাই, তারপর যদি প্রমাণিত হয় তোমার বলার দরকার কি? মানুষই তো বলবে যে আমি খারাপ কথা মিথ্যা বলছি। এই এমপি হওয়া কি মাল বানানোর কাম? এমপি হচ্ছে কি আপনি মাল কামানোর সুযোগ পাইলেও কামাবেন না। আমি কি কম পাইছি জীবনে মাল কামানোর সুযোগ? কিন্তু আমি আমার এলাকায় সব খরচ করে দিছি। প্রতিটা মসজিদে দেখা যায় কি জুতা নিয়ে মানুষ মসজিদের ভিতর ঢুকে। কারণ কি? কারণ ভাবে যে জুতাটা চুরি হয়ে যাবে। আমার এলাকার যত জুতা চোর আছে সবার সাথে বসে ভাই তোমার কি করলে ভালো হয়, প্রয়োজনে আমি আমার নিজের পয়সা দিয়া মালয়েশিয়া পাঠাই দিব। তখন আমি একটা কথা বলছিলাম যে আমার এলাকার জুতা চোর যারা, তারা যদি দেখে যে আরে জুতা চুরি সাইডে দিলে তো মালয়েশিয়া চলে যাওয়া যায়, দেখা যায়, তখন আমার এলাকার এরা তো মালয়েশিয়া চলে গেল। তখন আমি বলছিলাম অন্য এলাকার চোররা তো। আসসালামু আলাইকুম। রাষ্ট্রীয় কোষাগারের যে ভয়ঙ্কর চিত্র আমাদের সামনে উপস্থিত হয়েছে এটি নতুন কিছু নয়, এবং এটি যে আরো ঘনীভূত হবে তার সম্পর্কে আরো 1.5-2 বছর আগে থেকে নানান ধরনের অশনি সংকেত পাওয়া যাচ্ছিল। অর্থনীতি বিশেষজ্ঞদের পক্ষ থেকে নানান ধরনের পূর্বাভাস দেওয়া হচ্ছিল, ব্যাংক লুট, টাকা পাচার, এইগুলো প্রতিরোধে সরকার কোনো ব্যবস্থা তো নেয়নি, বরং নতুন নতুন ঋণের জন্য মরিয়া হয়ে উঠেছে সরকার। আগে থেকে ঋণের চাপ যেভাবে বাড়ছে, তারপরও সরকার কোনো কোনো জোড়াতালি দিয়ে চলার চেষ্টা করেছে। মাত্র $470 কোটি IMF এর ঋণ পেতে যেভাবে এই সংস্থাটির বিভিন্ন ধরনের জনস্বার্থ বিরোধী গণস্বার্থ বিরোধী শর্ত পালন করতে হচ্ছে সরকারকে, তাতে করে সার্বিক চাপ কি এসে পড়ছে সাধারণ মানুষের উপরে। সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে আরো অনেক আগে থেকে, এবং এর সম্পূর্ণ দায় দিনা এসে পড়ছে আমার আপনার উপরে। 470 কোটি মার্কিন ডলারকে আমি সামান্য বললাম এই কারণেই, 470 কোটি মার্কিন ডলার কত টাকা হয়? 50,000 কোটি টাকা। অথচ প্রতি বছর দেশ থেকে 80,000 কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, সেদিকে সরকার চোখ দেয় না। অথচ এই 50,000 কোটি টাকা মাত্র পাওয়ার জন্য সরকার কি কি ধরনের শর্ত পালন করছে? IMF এর ডলারের দাম বৃদ্ধি করছে, ঋণের সুদ হার বাড়াচ্ছে, গ্যাস বিদ্যুৎ সারের দাম বাড়াচ্ছে। এতে করে স্বাভাবিকভাবে যে ফলটি তাই হচ্ছে, লাগামহীনভাবে বেড়েছে গণপরিবহন সহ বিভিন্ন সেবা খাতের দাম, পণ্যের দাম, বিদ্যুতের দাম প্রতি বছর 4 বার করে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। 2022-এ 1 লাফে জ্বালানি তেলের দাম 42 থেকে 51% পর্যন্ত বৃদ্ধি করা হলো। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ব্যয় সংকোচন নীতি গেল সরকার, সংকোচনমুখী মুদ্রানীতি অবলম্বন করল। এটি করতে গিয়ে আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়ছে শিল্প খাতে, উৎপাদন থেমে গেছে, মানুষের কর্মসংস্থান হচ্ছে না। একটার সাথে আরেকটা তো রিলেটেড। এবং এই যে ডলারের দাম গত কয়েকদিন আগে একবারে রাতারাতি 7 টাকা বেড়ে গেল, 110 থেকে 117 টাকা এসে পৌঁছলো। গত 2 বছরে ডলারের দাম 85 টাকা থেকে 117 টাকা এসে পৌঁছেছে। এতে করে যেটুকু বা আমদানি হচ্ছে সেই আমদানি ব্যয় তো বেড়ে গেছে, এবং সরকারের যে নানান পর্যায়ে ঋণ রয়েছে আন্তর্জাতিকভাবে সেইগুলোর দেনাও তো বাড়ছে। তার কারণ ডলারের তো পরিশোধ করতে হবে। এখন টাকার যদি অবমূল্যায়ন হয় সেক্ষেত্রে তো দেনা আরো বেড়ে যায়, খুব স্বাভাবিক হিসেবে। এবং এই যে IMF এর শর্ত বাস্তবায়ন করতে গিয়ে গত জুলাইয়ে ঋণ সুদ হারের একটি করিডোর ঘোষণা করা হলো। সেটি কেমন? এর আওতায় সুদ হার বেড়েছে,
যেখানে 1 বছর আগে ঋণের সর্বোচ্চ হার ছিল 9%, এখন সেটি 14% এসে পৌঁছেছে, 14% বেশি, 14.5%। আর কি সরকারকে বাড়তি সুদ গুনতে হচ্ছে, কারণে অভ্যন্তরীণভাবে যেভাবে বিভিন্ন ব্যাংক থেকে তারা ঋণ নিয়েছে সেই ঋণের সুদ বেড়ে গেল না? খুব স্বাভাবিক, বাড়ারই কথা। IMF বোঝাচ্ছিল যে আমি তোমাকে ঋণ দিচ্ছি, আমি ঋণ দিতে গেলে আমাকে এই শর্ত পালন করতে হবে। কি বললো? যে মূল্যস্ফীতি যেভাবে বেড়েছে তার লাগাম টানতে হবে, লাগাম টানতে গিয়ে এই শর্ত পালন করো। আর সেই শর্ত পালন করতে গিয়ে এখন মূল্যস্ফীতির লাগাম তো টানা যাচ্ছে না, বরং এটা যে হারে বাড়ছে অস্বাভাবিক, অস্বাভাবিক। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর যে একটি জরিপ, তার তথ্য বলছে বর্তমানে বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 15%। যদিও সরকারি প্রতিষ্ঠান BBS সেটিকে 9% বলছে বা 10% কাছাকাছি বলছে। আমরা কোনটা বিশ্বাস করব? এবং BIDS কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়, সেই জায়গায় এসে এখন গত কয়েকদিন আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর যে প্রতিনিধিরা বাংলাদেশ সফর করে গেলেন, সেখানেও নানান ধরনের শর্ত দিয়ে গেছে এবং $470 কোটি যে তৃতীয় কিস্তি $115 কোটি 20 লাখ সম্ভবত এই মাসেই ছাড়া হচ্ছে। তাতে লাভ কি হবে? তার কারণ বাংলাদেশ ব্যাংকে এই মুহূর্তে রিজার্ভের পরিমাণ $18 বিলিয়ন নিচে নেমে চলে আসছে গত 2 বছর থেকে, যেখানে 2021 আগস্টে সম্ভবত বা সেপ্টেম্বরে, মাত্র 2-2.5 বছর আগে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভের পরিমাণ ছিল, আপনারা সবাই জানেন, যে $48 বিলিয়ন, সেটি এখন $18 বিলিয়ন নেমে এসেছে, $30 বিলিয়ন নিচে নেমে চলে এসেছে। এবং এই যে নিচে নেমে আসা, এটি তো প্রতিনিয়ত এর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তারপর সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, শুধু ঋণের দিকে চেয়ে আছে। এবং এই সংকট মোকাবেলায় ডলারের সংকট, রিজার্ভ সংকট মেটানোর জন্য এখন বিভিন্ন সংস্থার কাছে $200 কোটি বেশি বাজেট সহায়তা চাওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এর মধ্যে বিশ্বব্যাংকের কাছে $75 কোটি, এশিয়া উন্নয়ন ব্যাংকের কাছে আরও $65 কোটি, এভাবে ফ্রান্স ভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থার কাছে আরও এরকম $70 কোটি বা এই ধরনের অঙ্ক চাওয়া হচ্ছে। চীনের কাছ থেকেও $5 বিলিয়ন সমপরিমাণ ইউয়ান নেওয়ার চিন্তা ভাবনা চলছে। যদিও চীন এটি প্রস্তাব দিয়েছে, সেটি পুঙ্খানুপুঙ্খভাবে সরকার বিবেচনা করছে। চীনের ঋণ প্রদানের যে শর্তগুলো, সেটা তো আরো কঠিন এবং এগুলো সাধারণত স্বল্প মেয়াদী হয়। এই যে $500 কোটি সমপরিমাণ ইউয়ান সরকারকে দিতে রাজি হয়েছে, তার যে নানান ধরনের শর্ত থাকবে, আমরা যেগুলো আশঙ্কা করছি, সেগুলো সরকার মেটাতে পারবে? আমি এই বিষয়ে আমার পরবর্তী এপিসোডে আলোচনা করব। এবং চীন থেকে এর আগে তথ্য প্রযুক্তি খাতে $100 কোটি, মানে $1 বিলিয়ন চাওয়া হয়েছে। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, সরকারের পক্ষ থেকেই। এই সব কিছু মিলিয়ে এখন এই মুহূর্তে রাষ্ট্রীয় কোষাগারের যে তহবিল, তা কোন পর্যায়ে যাচ্ছে আমরা কি একটু হিসাব করে রেখেছি। তার মধ্যে তো আবার আছে ভূ রাজনৈতিক খেলা, ঋণ প্রদানের ক্ষেত্রে এগুলো তারা বিবেচনা করবে। আমার পরের এপিসোডে আমি এগুলো আলোচনা করব। সব মিলিয়ে সরকার হয়তো জোড়া তালি দিয়ে চালানোর চেষ্টা করছে, কোনো রকমের টিকিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু সেই টিকে থাকাটা কতক্ষণ পারবে? আর সাধারণ মানুষের উপর যে দায়গুলো চাপছে, খাদ্য থেকে শুরু করে বিভিন্ন পণ্য এবং সেবার দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? দেখা যাক, সবই তো আমাদেরকেই বহন করতে হবে, সেটা কোন পর্যন্ত যেতে পারি আমরা। আল্লাহ হাফেজ।